আজকে আমাদের বিষয় কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। এটা বিজ্ঞানের একটা অন্যতম প্রাচীনতম শাখার মধ্যে একটা। প্রাচীনকালে ভারতীয় এবং গ্রিক যে বিজ্ঞানীরা ছিল তারা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এদের গতির সম্পর্কে সেইভাবে কিছু জানতেন না, কারণগুলো জানতেন না। চন্দ্র, সূর্য, গ্রহ তারা যে ঘুরছে, এগুলো কেন ঘুরছে এর কারণগুলো জানতেন না। এমনকি ভুল ধারণা ছিল পৃথিবীর চারিদিকে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সমস্তগুলো ঘুরছে পৃথিবীকে কেন্দ্রবিন্দু হিসেবে। এই ভুল ধারণা থাকা সত্ত্বেও তারা দিন রাত, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যার সঠিক অনুমান করতে পারতেন। সবার প্রথম স্যার আইজ্যাক নিউটন তার 3টে গতিসূত্র নিয়ে এই যে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, তারার যে গতিগুলোকে একটা সঠিক বিজ্ঞানসম্মত কারণ তিনি ব্যাখ্যা করতে পারেন। কেন ঘুরছে, কিভাবে ঘুরছে, এই গতির সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে আমাদের স্যার আইজ্যাক নিউটন। এবং এর পরেই বিজ্ঞানের একটা নতুন শাখার সৃষ্টি হয়, যে শাখাটাকে আমরা বলে থাকি হচ্ছে বলবিজ্ঞান বা মেকানিক্স। তো মেকানিক্স বা বলবিজ্ঞান তাহলে আমরা কাকে বলবো? বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতির সম্পর্কে এবং গতিশীল বা স্থির বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই বলা হয় হচ্ছে বলবিজ্ঞান। এবার বলবিজ্ঞান বলার কারণ, বলবিজ্ঞানেরই একটা শাখা হচ্ছে আমাদের স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স, যেটা আজকের আলোচ্য বিষয়। তো নেক্সট আমাদের এক মিনিট, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্স হলো আমাদের বলবিজ্ঞান বা মেকানিক্স, বা এটাকে আমরা বলবো বলবিজ্ঞান। তো মেকানিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের গতিবিজ্ঞান, আর একটা হচ্ছে আমাদের স্থিতি, মানে হচ্ছে স্থিতি বিজ্ঞান। এই গতিবিজ্ঞানের আবার দুটো শাখা রয়েছে। একটা শাখাকে বলা হচ্ছে স্মৃতি, যেটা আমাদের আজকের বিষয়বস্তু, স্মৃতি বিজ্ঞান। আর একটাকে বলা হচ্ছে চল বিজ্ঞান। এবার স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞান দুটোই গতিবিজ্ঞানের একটা শাখা, অর্থাৎ যেখানে বস্তুর গতির সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে কিভাবে তাহলে স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞানের মধ্যে তফাৎ কি? তো স্মৃতিবিজ্ঞান বলা হচ্ছে এটা হচ্ছে বিশুদ্ধ গতিবিজ্ঞানের মধ্যে পড়ছে, যেখানে শুধুমাত্র বস্তুর গতিটাকেই আলোচনা করা হয়। গতিটা কেন হচ্ছে, কেন সেটা গতিশীল হচ্ছে, সেই কারণ সম্পর্কে আমরা জানতে চাই না, শুধুমাত্র গতি। আর চলবিজ্ঞানে গতির সঙ্গে সঙ্গে আমরা কারণটাকেও আলোচনা করা হয়, গতির কারণ আলোচনা করা হয়। তাহলে বোঝা গেছে স্মৃতিবিজ্ঞান আর চলবিজ্ঞানের মধ্যে তফাৎ। তো স্মৃতিবিজ্ঞানে শুধুমাত্র আমরা গতিটা সম্পর্কে আলোচনা করব, আর চলবিজ্ঞানে শুধু গতির সঙ্গে সঙ্গে আমরা তার কারণটাকে আলোচনা করব। এটা একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে। ধরো তোমাদের ক্লাসে আমি তোমাদের স্যার আসছে, তখন স্যার ঢোকার সময় দেখলেন যে তোমার বন্ধুকে তুমি মারছো। তো স্যার কি করবে? স্যার সঙ্গে সঙ্গে তোমাকে দাঁড়াতে বললেন, দাঁড়াতে বলার পর তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন পানিশমেন্ট হিসেবে। এবার স্যার কিন্তু ওখানে জানতে চাইলেন না যে কেন তুমি তোমার বন্ধুকে মারছো। তুমি তখন কি বলবে? না স্যার,
ও আগে আমাকে মেরেছে, তুমি কারণটাকে জানানোর চেষ্টা করবে। কিন্তু স্যার বলবে যে আমার কারণ জানার দরকার নেই, তুই মেরেছিস, তুই দাঁড়িয়ে থাক। তো সেই কোনো রকম কারণ ছাড়া শুধু মেরেছো, এই মারাটা পর্যবেক্ষণ করেছেন স্যার, এটাকেই বলা হচ্ছে স্মৃতিবিজ্ঞান। আর তুমি চাইছো যে স্যার কেন মেরেছি সেটার কারণটাও স্যার জানুক, সেটা হচ্ছে চলবিজ্ঞান। স্যার চলবিজ্ঞানের দিকে যাচ্ছেন না, স্যার শুধু স্মৃতিবিজ্ঞানের দিকে আটকে থাকছেন। তো যখন স্যার এবার অনেক তুমি বলার পর স্যার বললো কেন মেরেছিস, তখন সেটা হয়ে গেল হচ্ছে চলবিজ্ঞান। তখন তুমি জানাবে ও আগে আমায় মেরেছে, বা অন্য কোনো কারণে তুমি মেরেছো। তো সেইটা হচ্ছে আমাদের চলবিজ্ঞান। এবার স্মৃতিবিজ্ঞান তো হলো, এখানে আমরা স্মৃতিবিজ্ঞান বলবিজ্ঞানেরই একটা অংশ, যেখানে বলবিজ্ঞানের গতিবিজ্ঞানটা আমরা হয়ে গেল। এবার স্থিতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান হচ্ছে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তার যে অবস্থাটা, সেটাকেই বলছি আমরা স্থিতিবিজ্ঞানের মধ্যে আমরা আলোচনা করে থাকি। বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্য অবস্থা ও তার শর্তাবলী এই শাখায় আলোচনা করা হয়। যেহেতু বলের আমরা কোনো বস্তুর উপর যে বলগুলো কাজ করছে, ধরো একটা বস্তু রয়েছে, একজন এইদিকে টানছে আর একজন এইদিকে টানছে, দুজনেই সমান বল প্রয়োগ করছে, তাহলে কি বস্তুটা স্থির অবস্থায় থাকবে। এই যে স্থির অবস্থায় যে বস্তুটা রয়েছে, এর উপরে বিভিন্ন বলের ক্রিয়ার ফলে যে সাম্যাবস্থায় স্থির অবস্থায় রয়েছে, সেটাকেই আমরা স্থিতিবিজ্ঞানের মধ্যে পড়ে থাকি। এখন আমরা স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স আজকের বিষয়ে যাওয়ার আগে সবার প্রথমেই আমাদের রেস্ট এবং মোশন সম্পর্কে জানতে হবে। রেস্ট মানে হচ্ছে স্থির, আর মোশন মানে হচ্ছে গতিশীল। তো স্থির কাকে বলবো? যখন কোনো একটা বস্তু পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর সাপেক্ষে স্থির অবস্থায় থাকে, সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না, তখন সেই বস্তুটাকে আমরা বলবো স্থির বস্তু। যেমন হচ্ছে গাছপালা, তারপরে ঘরবাড়ি, এগুলো যেখানে থাকে সেখানেই থাকে, এদিক ওদিক চলে যায় না। আর গতিশীল বস্তু কাকে বলবো? গতিশীল বস্তু হচ্ছে সময় সাপেক্ষে যখন কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তখন সেটাকে গতিশীল বলবো। যেমন হচ্ছে তুমি সাইকেলে করে স্কুলে যাচ্ছ, তো সাইকেলটা কি গতিশীল, তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য গতিশীল হচ্ছে। অথবা তুমি একটা ফুটবলে কিক মারলে, তো ফুটবলটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, তাহলে ফুটবলটাও একটা গতিশীল বস্তু। এবার এই স্থিতিশীল বা গতিশীল যে বস্তু, এইটা সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তনই আমাদের গতিশীল হওয়ার একমাত্র উপায়। এবার কোন একটা বস্তু স্থির কি গতিশীল, সেটা নির্ণয় করার জন্য আমাদের আর একটা বস্তুর সাহায্য নিতে হয়। ঠিক আছে, তুমি এটাকে ভালো করে বোঝানো যায়। ধরো তুমি একটা ট্রেনের মধ্যে রয়েছো, তো ট্রেনের সাপেক্ষে তুমি ট্রেন থেকে বাইরে দেখলে, বাইরে গাছপালা এইগুলো সব মনে হবে যেন ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ছুটে ছুটে চলে যাচ্ছে। তাহলে কি তোমার সাপেক্ষে, তুমি যখন ট্রেনে রয়েছে, তোমার সাপেক্ষে ওই বস্তুগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে কি গাছপালা গতিশীল হচ্ছে? গতিশীল নয়। তুমি ট্রেনের মধ্যে রয়েছে, ট্রেনটা গতিশীল বলে তুমি ট্রেনের মধ্যে থেকে মনে হচ্ছে তোমার গাছপালাগুলো গতিশীল অবস্থায় রয়েছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নির্দেশতন্ত্র। অর্থাৎ কোনো একটা বস্তু স্থির বা গতিশীল বলতে আমরা বুঝি অন্য কোনো একটা বস্তু কণার সাপেক্ষে ওই বস্তুটা স্থির বা গতিশীল। কোনো একটি বস্তু স্থির বা গতিশীল বলতে আমরা বুঝি অন্য একটি বস্তুর সাপেক্ষে ওই
বস্তুটি স্থির বা গতিশীল। ওকে, অন্য একটা বস্তু সাপেক্ষে স্থির বা গতিশীল। এই যে অন্য একটা যে বস্তু, যেই বস্তুটার সাপেক্ষে আমরা কোনো একটা বস্তু স্থির বা গতিশীল ভাবছি, এই অন্য বস্তুটাকে বলা হয় হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম অর্থাৎ কোন একটা বস্তুর স্থিতি বা গতির বর্ণনা অপর একটা বস্তুর উপর নির্ভর করছে, এবং এই অপর বস্তুটাকেই বলা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। তাহলে সংজ্ঞাটা কি হবে রেফারেন্স ফ্রেমের? কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে নির্দেশতন্ত্র বলে। এবার নির্দেশতন্ত্র বিভিন্ন রকমের হতে পারে। পৃথিবীর গতি, যেমন আমরা ধরতে পারি পৃথিবীর গতির যখন আমরা আলোচনা করব তখন নির্দেশতন্ত্র হিসেবে আমরা কি ব্যবহার করব? পৃথিবীকে তো নির্দেশতন্ত্র হিসেবে ব্যবহার করা যায় না, তখন আমরা সূর্যকে নির্দেশতন্ত্র হিসেবে করব, কারণ সূর্যের চারিদিকে পৃথিবী এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। তাই এক্ষেত্রে সূর্য হবে হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। আর যখন আমরা ট্রেন বা মোটর গাড়ির গতির আলোচনা করব তখন পৃথিবীকে আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে বা নির্দেশতন্ত্র হিসেবে ধরে নেব, কারণ পৃথিবী স্থির এবং পৃথিবীর উপর দিয়ে যখন রোডের উপর দিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছে, তার ভেলোসিটি বা তার স্পিড কত সেটা জানার জন্য পৃথিবীটাকে স্থির ধরে নেব। রোডটা স্থির, রোডটা পৃথিবীর উপর রয়েছে, সেই জন্য পৃথিবী স্থির। তার সাপেক্ষে ওই গাড়ির গতিটাকে আমরা দেখব। অথবা চলন্ত ট্রেনে আমরা যখন রয়েছি তখন কোনো বস্তুর গতি কিভাবে আমরা করব? চলন্ত ট্রেনের কামরার মধ্যে একটা রাবারের বল হাত থেকে ছেড়ে দিলে বলটা উল্লম্বভাবে ট্রেনের উপর পড়ে। এর ক্ষেত্রে নির্দেশতন্ত্র হিসেবে আমরা ট্রেনটাকেই ধরবো, কারণ ট্রেন ছাড়া অন্য বাইরের পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরলে সেটা অনেক বেশি জটিল হয়ে যাবে, সেখানে ট্রেনের গতিও চলে আসবে ওই বলের গতির সঙ্গে সঙ্গে। সেই জন্য আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য নির্দেশতন্ত্র হিসেবে আমরা ট্রেনটাকে ধরবো। যখন ট্রেনের মধ্যে একটা বলকে আমরা উল্লম্বভাবে ছেড়ে দিই, সেটা উল্লম্বভাবেই নিচের দিকে পড়ে। সুতরাং যখনই কোনো বস্তুর স্থিতি বা গতির কথা বলা হয় তখন উল্লেখ না থাকলেও আমাদের ধরে নিতে হয় কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতির কথা বলা হচ্ছে। অধিকাংশ বস্তু যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেগুলোর গতি বর্ণনা করার সময় আমরা পৃথিবীকে নির্দেশতন্ত্র হিসেবে ধরে নিতেই অভ্যস্ত। সেই অভ্যাস থেকেই আমরা বলি রাস্তাঘাট ঘরবাড়ি সর্বদা স্থির। অ্যাকচুয়ালি তো এগুলো পৃথিবীর উপরে রয়েছে, কিন্তু পৃথিবী কি নিজে স্থির? পৃথিবী নিজে স্থির নয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় নিজের অক্ষের চারিদিকেও আবার ঘুরছে। তাহলে পৃথিবী যদি নিজে স্থির না হয় তাহলে ঘরবাড়িও তো স্থির বলা যেতে পারে না। তাই অ্যাবসলিউট স্থির বা একদম চরম স্থির বস্তু বলে মহাবিশ্বে কিছু নেই। আবার সূর্যের সাপেক্ষে আমরা বলছি পৃথিবীর গতি বর্ণনা করছি, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি হচ্ছে সূর্যটাকে স্থির ধরে নিচ্ছি, কিন্তু সূর্যও কি নিজে স্থির? সূর্যও নিজে স্থির নয়। সূর্য আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথ রয়েছে সেই ছায়াপথের একটা শাখায় রয়েছে, এবং এই ছায়াপথের চারটে শাখাটা চক্রাকারে ঘুরছে, গোল হয়ে ঘুরছে সুদর্শন চক্রের মতো। সুদর্শন চক্রে যদি চারখানা শাখা থাকে, চারখানা ধার থাকে, সেটা যেভাবে ঘুরছে মনে হয় সেই। তাহলে মহাবিশ্বে চরম স্থির বা বলে স্থির বস্তু বলে কোনো জিনিস নেই, সবই আপেক্ষিক। আপেক্ষিক আপেক্ষিক কেন বলা হচ্ছে? আমরা যখন যেই নির্দেশতন্ত্রটাকে ধরছি সেটাকে আমরা স্থির ধরে নিচ্ছি, তার সাপেক্ষে আমরা অন্য একটা বস্তুর গতি বা স্থিতি আমরা আলোচনা করছি। যেহেতু মহাবিশ্বে কোনো চরম স্থির বস্তু বলে কিছু নেই, সেহেতু চরম গতিও সম্ভব নয়। তো চরম গতি কাকে বলবো? চরম গতি হচ্ছে অ্যাবসলিউট মোশন তখনই হবে যখন আমরা আমাদের একটা অ্যাবসলিউট
রেফারেন্স ফ্রেম পাবো, যেটার একদম স্থির, অ্যাবসলিউট চরম স্থির বস্তু পাবো, এবং সেই চরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিকে আমরা চরম বা অ্যাবসলিউট মোশন বলবো, চরম গতি বলবো। এবার এই যে রেফারেন্স ফ্রেমটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম রেফারেন্স ফ্রেম রয়েছে। তার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত রেফারেন্স ফ্রেমটা ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। তোমরা যে ছক করেছো, তো এইরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার সেই গ্রাফ পেপার তোমরা তো বোধহয় 9-10-এ করেছো। তো গ্রাফ পেপারে এরকম যে করা হয়, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরা হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের একটা অংশ, ঠিক আছে। তো এই কার্টেসিয়ান নামটা এসেছে হচ্ছে আমাদের একজন ফরাসি গণিতজ্ঞ, তার নাম হচ্ছে দেকার্তে, ডেকার্তেস। দেকার্ত। তো এই দেকার্ত থেকে কার্টেসিয়ান নামটা এসেছে, CARTESI, কার্টেসিয়ান। উনি এই তন্ত্রটা তৈরি করেছিলেন বলে সেটাকে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র বলা হয়। এই কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, 3টে রেফারেন্স ফ্রেম হয়। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কি বলছে? একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে বলছে আমাদের একটি সরলরেখা বরাবর গতিশীল কোনো কণার এক মুহূর্তের অবস্থান আমরা কিভাবে দেখাতে পারি। মনে করি একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, তো এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর গতিশীল, একটি নির্দিষ্ট বিন্দু ও থেকে ওর যাত্রা শুরু করেছে, এটাকে মূল বিন্দু বলে, মূল বিন্দু। এবং কোন একটা মুহূর্তে কোণাটার অবস্থান আমরা ধরে নিলাম হচ্ছে পি, এটা পি। এই যে দূরত্বটা অতিক্রম করেছে এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। ও থেকে কোণার দূরত্ব এক্স এর সাহায্যে আমরা পি এর অবস্থানটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। এবার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, এখানে এই যে নির্দেশতন্ত্রটা দেখানো হয়েছে এটা হচ্ছে 2D বা 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, এটা হচ্ছে একমাত্রিক। যখন আমরা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কোন একটা বিন্দু পি এর অবস্থান নির্ণয় করি, তখন যে কোঅর্ডিনেট সিস্টেমটা হয় সেটাকে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। আর একটা হয় হচ্ছে 3 ডাইমেনশনাল, যেখানে এক্স ওয়াই জেড, ওকে। এখানে একটা পি বিন্দু রয়েছে, পি এর কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই জেড, যেখানে এইটা হবে হচ্ছে জেড। এটাকে যদি আমরা করি, এটা হবে হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা, আর এই ডিস্টেন্সটা হবে হচ্ছে এক্স, ওকে। এই পি এর অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হলো হচ্ছে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম। এবার হচ্ছে পোলার রেফারেন্স ফ্রেমটা দেখানোর জন্য 2 ডাইমেনশনালটা নেওয়ার সব থেকে সুবিধাজনক। আমরা ধরলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে একটা পি রয়েছে,
এই পি এর অবস্থান ভেক্টরটা কত হবে? অবস্থান ভেক্টর হচ্ছে আর, আর এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? থিটা। এই মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব যেটা হচ্ছে আর, এই আর আর থিটা এটাকে বলা হয় হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পি এর অবস্থানটাকে। এবার এই আর এর ভ্যালুটা কত হবে? আর সমান হবে হচ্ছে, এটাকে যদি আমরা ও এ নাম দিই, আর স্কোয়ার সমান হবে হচ্ছে আমাদের ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। এবার ও এ মানে কি? এটার যদি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হয় এক্স ওয়াই, তাহলে ও এ মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর পি বিন্দুর অবস্থান, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তার মানে ও এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমাদের আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার ভ্যালু কি হবে? ট্যান থিটা কিভাবে বার করব? ট্যান থিটা সমান হবে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি, বা থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমাদের যদি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকে, আমাদের কার্টেসিয়ান 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক একটা কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকে, সেটা থেকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা পোলার রেফারেন্স ফ্রেমে নির্দেশতন্ত্রে আমরা কনভার্ট করতে পারি। এটাকে বলা হচ্ছে পোলার। পোলার এইটা অনেক সময় আমাদের পরীক্ষায় দেয়, আমাদের একটা দিয়ে দিল হচ্ছে P3,5, এই 3, নয়, হ্যাঁ 4,3 একটা দিয়ে দিল, বললো যে এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করো, এই কার্টেসিয়ান নয় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করো। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা কনভার্ট করতে দেয় তাহলে কি হবে? তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাদের কনভার্ট করতে দেয় তাহলে কি হবে? এটা হবে হচ্ছে আর ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হয়ে যাবে হচ্ছে √25 ইকুয়াল টু হচ্ছে 5, আর থিটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তো ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। ওকে, তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা হয়ে যাবে হচ্ছে আর কমা থিটা আর ট্যান ইনভার্স 3/4। এটা হবে হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সট হচ্ছে স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম। এই যে পোলার রেফারেন্স ফ্রেমটা ধরলাম না, এটারই 3 ডাইমেনশনাল, ওটা 2 ডাইমেনশনাল ক্ষেত্রে পোলার হয়, আর এই আর থিটা কোঅর্ডিনেটে, আর এটাকে আমরা যখন 3 ডাইমেনশনালে করি তখন সেটা স্ফেরিক্যাল হয়। স্ফেরিক্যালটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এইটা একটা ধরলাম, এইটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, ঠিক আছে। এবার ওকে, এটা আঁকাটা হচ্ছে না, সবার প্রথমে আমরা একটা স্ফিয়ার আঁকবো। ওকে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আঁকার জন্য আমরা প্রথমে একটা স্ফিয়ার আঁকি। সরি, ওকে ওকে,
ইরেজার, ওকে, ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস আঁকবো, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। ঠিক আছে, আমরা ধরে নিলাম হচ্ছে এখানে একটা পি বিন্দু রয়েছে। তো পি বিন্দুটা যেটা রয়েছে ওটার আমরা এখানে একটা প্রজেকশন নিলাম এই প্লেনটাতে, ইকুইটোরিয়াল প্লেনে। এই প্রজেকশনটা হলে হচ্ছে পি ড্যাশ, আর এটা হচ্ছে পি। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে এই যে মূল বিন্দু থেকে পি কে জয়েন করলাম, এই ওপিটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করছে সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এই ওপি যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে আর ধরে নিলাম, আর এই ওপির যে প্রজেকশনটা আমাদের ইকুইটোরিয়াল প্লেনে পড়ছে, সেই ইকুইটোরিয়াল প্লেনে যে প্রজেকশনটা পড়ছে সেটা হচ্ছে এইটা। এই ওপি ড্যাশ এটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা ধরছি। এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সরি আমাদের ভুল হয়েছে হচ্ছে আমাদের এইটাকে আমরা করব হচ্ছে থিটা, এটাকে আমাদের থিটা নাম দিচ্ছি। আর এই এক্স অ্যাক্সিসের সঙ্গে এই যে প্রজেকশনটা, এটা যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আমাদের ফাই। তাহলে এর স্ফেরিক্যাল বা গোলীয় নির্দেশতন্ত্রে পি এর এটা হবে হচ্ছে আর কমা থিটা কমা ফাই, আর কমা থিটা কমা ফাই, যেটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে হয় এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, এটা এমনি জানার জন্য জেনে রেখে দেওয়া ভালো, পরে হায়ার স্টাডিজে গিয়ে আমাদের স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম পড়তে হয়। তো নেক্সট হচ্ছে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ মোশন, ট্রান্সলেশনাল, রোটেশনাল। ট্রান্সলেশন মানে হচ্ছে চলন, আর রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন। যখন আমরা একটা জায়গা থেকে স্ট্রেট লাইন বরাবর আর একটা জায়গায় যাচ্ছি, ধরো তোমাদের বাড়ি থেকে স্কুলে যাচ্ছ হেঁটে হেঁটে, তখন সেই মোশনটাকে বলা হচ্ছে আমাদের চলন বা ট্রান্সলেশনাল। আর ধরো একটা নাগরদোল্লায় তোমরা চেপেছো, নাগরদোল্লার চারিদিকে এইভাবে পাকছ, গোল হয়ে ঘুরছে নাগরদোল্লা, এইটাকে বলা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। আর সাধারণত যখন চলন আর ঘূর্ণন একসাথে হয়, যেমন তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ, যেখানে তোমার চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন কিন্তু তোমার নিজের গতিটা সাইকেলের উপরে চেপে রয়েছে, তোমার গতিটা হচ্ছে চলন, সেখানে সাইকেলটা যত চাকা ঘুরছে ঘূর্ণন গতি হচ্ছে, কিন্তু সাইকেলটার মোশন যেটা হচ্ছে পুরো সাইকেলটার মোশন সেটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, একটা রেখা বরাবর যাচ্ছে, রৈখিক গতি হচ্ছে। এটাকে বলা হচ্ছে চলন আর ঘূর্ণনের মিশ্র গতি। সেই জন্য এই গতিটাকে বলা হচ্ছে মিশ্র গতি। সাধারণত আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র দেখি বেশিরভাগই হচ্ছে আমাদের মিশ্র গতি। এবার হচ্ছে সাম ফিজিক্যাল কোয়ান্টিটি। তো সবার প্রথমেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কি বলছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ধরো একটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তো এ থেকে বিতে যাওয়ার আমার অনেকগুলো পথ রয়েছে, এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, বা এইভাবে যেতে পারি, বা এইভাবে যেতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা স্ট্রেট লাইন বরাবর যেতে পারি। তো বলা হচ্ছে এই যে গতিগুলো, এই যে পথগুলো, এগুলো কি কি পথ বলতে পারি? ধরো এটা ধরলাম হচ্ছে 5 কিমি, এটা ধরলাম হচ্ছে 4 কিমি, এটা ধরলাম হচ্ছে 6 কিমি।
ঠিক আছে। তো প্রতি ক্ষেত্রে এ থেকে বি এর দূরত্ব আমাকে যদি জিজ্ঞাসা করে, তাহলে দূরত্বর আমি সঠিক উত্তর দিতে পারবো না। আমি কখনো বলবো 5 কিমি, একটা পথ বরাবর 5 কিমি, যে 5 কিমি পথ দিয়ে গেছে, তোমার এ থেকে বি এর দূরত্ব কত তোমাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেবে 5 কিমি। যে 4 কিমির পথে গেছে সে 4 কিমি উত্তর দেবে, যে 6 কিমির পথে গেছে সে 6 কিমি উত্তর দেবে। এখন বলা হচ্ছে এইগুলো হচ্ছে সবই হচ্ছে দূরত্ব, কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো এমন একটা রাশি, তোমাকে যদি, তোমরা তিনজনেই গেছো, তিনজন বন্ধু 3টে পথ দিয়ে গেছো, তোমাকে দূরত্ব জিজ্ঞাসা করেছে, তিনজনে 3টে উত্তর দিয়েছে। এবার তিনজনকে বললে হচ্ছে তোমাদের সরণ কত হয়েছে, তখন কিন্তু তিনজনই উত্তর দেবে, একটাই উত্তর দেবে। ধরলাম হচ্ছে এ থেকে বি এর লম্ব দূরত্ব হচ্ছে 3 কিমি, তিনজনেই উত্তর দেবে হচ্ছে 3 কিমি। কেন? তো বলা হচ্ছে সরণ হচ্ছে এমন একটা রাশি যেটা প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুকে যদি আমরা সরল রেখা দিয়ে যোগ করি, একটা কোনো রকম অন্য কোনো রেখা থাকবে না, বক্ররেখা থাকবে না, শুধুমাত্র একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে এ থেকে বি এর যে দূরত্বটা, ন্যূনতম যে দূরত্বটা, সেটাকেই বলা হচ্ছে আমাদের সরণ। সরণ হচ্ছে এ ও বি এর মধ্যে ন্যূনতম দূরত্ব, এবং এটা একটা সরলরেখা দিয়ে যোগ করা হয়, এবং দিকটা হবে হচ্ছে যেই দিক থেকে যেই দিকে যাচ্ছে, এটা একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এটাকে আরো ভালোভাবে বোঝানো যায়, আমরা ধরলাম হচ্ছে বাড়ি থেকে তুমি একটা জায়গা, বাড়ি হোম থেকে আনন্দনগর মোড়ে গেলে, সেখান থেকে স্কুলে যাচ্ছ। তো তোমার বাড়ি থেকে আনন্দনগর মোড়ের দূরত্ব হচ্ছে 4 কিমি ধরে নাও, আর আনন্দনগর মোড় থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 3 কিমি ধরে নাও। তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব হবে হচ্ছে আমাদের 4 + 3 সমান হচ্ছে 7 কিমি। ওকে, এবার তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের সরণ কত? তোমার সরণ কত হয়েছে? সরণ হবে হচ্ছে, এটাকে আমি 90 ডিগ্রি ধরে নিই, সমকোণে বেঁকেছে এটা, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে সমকোণী একটা ত্রিভুজ। তাহলে এটা যদি এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, অতিভুজের স্কয়ার সমান হচ্ছে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমাদের সরণ কত হবে? সরণ দেখো, সরণ সমান হবে হচ্ছে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 4 স্কয়ার মানে হচ্ছে √16, 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9, 16 আর 9 যোগ করলে হয় হচ্ছে 25, 25 মানে হচ্ছে আমাদের √25 মানে হচ্ছে এটা 5। তাহলে সরণ কত হচ্ছে? সরণ সমান হচ্ছে আমাদের 5 কিমি, আর দিকটা উল্লেখ করতে হবে কোন দিকে? বাড়ি থেকে স্কুলের দিকে। ঠিক আছে, আমার সরণ হয়েছে। তাহলে সরণ তো বলছি প্রাথমিক এবং অন্তিম বিন্দু। তোমাকে বলা হলো হচ্ছে তুমি বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার সরণ কত হলো? তোমার সরণ হবে হচ্ছে 0, কারণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম বিন্দু তোমার দুটোই কি? বাড়িটা, তোমার বাড়ি। তাহলে সরণ 0 হতে পারে, দূরত্ব 0 হবে না। এরপর হচ্ছে স্পিড বা ভেলোসিটি। স্পিড এবং ভেলোসিটি। স্পিড মানে হচ্ছে এটার বাংলা হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার। আর ভেলোসিটি মানে হচ্ছে আমাদের বেগ বা গতিবেগ, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো দ্রুতি কাকে বলছে? দ্রুতি সমান হচ্ছে, শুধু জেনে রেখা দেওয়া, মোট দূরত্ব বাই মোট সময়, এটাকেই বলা হচ্ছে গড় দ্রুতি। ধরো একজন L1 দূরত্বে গেছে, তারপরে T1 সময়, তারপরে L2 দূরত্বে গেছে T2 সময়, তারপর L3 দূরত্বে গেছে T3 সময়। তাহলে তার বেগ কত হবে? স্পিড কত হবে? স্পিড সমান হবে হচ্ছে L1 L2 প্লাস L3, অর্থাৎ সমস্ত দূরত্বগুলোর যোগফল বাই হচ্ছে সমস্ত সময়গুলোর যোগফল।
এবার এখানে তোমাদের একটা তাৎক্ষণিক বেগ বলে একটা কথা রয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে যদি অতি ক্ষুদ্র সময় অবকাশে অতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে, তখন এই দূরত্ব এবং সময়ের অতি ক্ষুদ্র সময়ের অনুপাতকে আমাদের স্পিড বলে, এই তাৎক্ষণিক দ্রুতি বলে। এই তাৎক্ষণিক দ্রুতিকে আমাদের লিমিট দিয়ে অবকলন বিদ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। ডেল্টা টি ইকুয়াল টু টেন্স টু 0 ডেল্টা এল, ধরলাম হচ্ছে ডেল্টা টি সময় আমাদের ডেল্টা এল দূরত্ব গেছে, এবং এই ডেল্টা টি যেটা, সেটা সবসময় আমাদের শূন্যর কাছাকাছি, এতটাই ছোট সময়টা তাৎক্ষণিক, এটাকে আমরা বলতে পারি ডিএল ডিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতির আমাদের প্রকাশ। তো নেক্সট হচ্ছে আমাদের গতিবেগ। গতিবেগের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কি করব? তাহলে বেগ সমান কি হবে? বেগটা তো ভেক্টর রাশি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে আমাদের দ্রুতিটাও এখানে লিখে রাখি, সমান হচ্ছে দূরত্ব বাই সময়। যেহেতু দূরত্ব বাই সময়, আর বেগ হচ্ছে সময় বাই সরণ বাই সময়। সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এটা টি, দুটোর ক্ষেত্রেই টি। ওকে, তাহলে মাত্রাটা কি হবে দুজনের ক্ষেত্রেই? মাত্রা হবে হচ্ছে, এটা হচ্ছে সরণ মানে হচ্ছে কি দূরত্বের মাত্রা, আর হচ্ছে সময়ের সরণ বা সময় দুটোই হচ্ছে দূরত্বের মাত্রা, লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা হবে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে হয়ে যাবে হচ্ছে এল টি মাইনাস 1। এটা বেগ এবং দ্রুতি, ভেলোসিটি এবং স্পিড দুটোর ক্ষেত্রেই হবে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। আর একক কি হবে? একক দুটোর ক্ষেত্রে একক হবে হচ্ছে, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর একটা হবে হচ্ছে সেমি পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ড কার ক্ষেত্রে হবে? এসআই, আর সেমি পার সেকেন্ড হবে হচ্ছে সিজিএস। ওকে, এবার তাৎক্ষণিক বেগ কিভাবে প্রকাশ করব? তাৎক্ষণিক বেগ এটাকে বলা হয় হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস, এই ডেল্টা এস বাই হচ্ছে ডেল্টা টি, এটাকে সমান হচ্ছে ডিএস ডিটি। তাহলে ভি ইজিক্যাল টু হচ্ছে ডিএস ডিটি। এটা মনে রাখবে, এটা অনেক জায়গায় আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। নেক্সট হচ্ছে আমাদের স্পিড ভেলোসিটি হলো, ডিসপ্লেসমেন্ট হলো, স্পিড ভেলোসিটি হলো, এবার হচ্ছে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, বা অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। এবার ত্বরণ কাকে বলছে? ত্বরণ হচ্ছে যদি নির্দিষ্ট হারে আমাদের বেগটার বৃদ্ধি পেতে থাকে, তখন ওই বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় হচ্ছে আমাদের ত্বরণ। ধরলাম হচ্ছে একটা গাড়ির গতি হচ্ছে ইউ বেগে যাচ্ছিল, 1 সেকেন্ড পরে হয়ে গেল হচ্ছে ইউ প্লাস এফ, 2 সেকেন্ড পরে হয়ে গেল হচ্ছে ইউ প্লাস এফ প্লাস এফ, 3 সেকেন্ড পরে হয়ে গেল হচ্ছে ইউ প্লাস এফ প্লাস এফ প্লাস এফ। অর্থাৎ প্রতি সেকেন্ডে এফ করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই এফটাকে বলা হয় হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা আমাদের ত্বরণ সমান, এই এফটাকে বলা হচ্ছে আমাদের ত্বরণ। তো এই এফ সমান কি হবে? এটা কি আমাদের ধরলাম হচ্ছে প্রাথমিক বেগ যেটা ছিল হচ্ছে, সেটা হচ্ছে ইউ, আর অন্তিম বেগটা ধরলাম হচ্ছে ভি। 3 সেকেন্ড পরে এখানে এইটা পুরোটা সমান হচ্ছে আমাদের ভি। তাহলে আমাদের মোট কত হচ্ছে এখানে? ভি মাইনাস যদি ইউ করি, আমাদের ভি মাইনাস ইউ যদি করি, তাহলে হয়ে যাচ্ছে এখানে এটা থেকে ইউ বাদ চলে গেলে 3f পড়ে থাকছে, আর 3f আর
সময় কত যাচ্ছে, তাহলে 3 সেকেন্ডে 3f বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে, এটাকে 3 দিয়ে ভাগ করলাম, সেটা হয়ে যাচ্ছে f। তাহলে আমরা কি বলতে পারি, অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ এই দুটো বিয়োগ করে সেটাকে যদি আমরা মোট যে সময় ওই অন্তিম বেগটা হয়েছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে প্রতি একক সময়ে সে কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা পেয়ে যাব, v মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অ্যাক্সিলারেশনকে আমরা তাহলে কি লিখতে পারি, ত্বরণ সমান হচ্ছে অন্তিম বেগ মাইনাস হচ্ছে প্রাথমিক বেগ বাই হচ্ছে সময়, বা এই ইজিক্যালটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণকে আমরা কেউ এ দিয়ে প্রকাশ করে, কেউ অথবা এফ দিয়েও প্রকাশ করে, যেটা খুশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগ, তো ভরবেগ আর কিছুই নয়, ভর আর বেগের গুণফলকে আমাদের মোমেন্টাম বলে, এমভি। ওকে, তো এই ভরবেগের যে ধারণা, আরেকটা জিনিস, এখানে আমাদের ত্বরণের এককটা বলা হলো না, একক সমান কি হবে, একক হবে হচ্ছে ভি মাইনাস ইউ, উপরে ভি মাইনাস ইউ, ভি আর ইউ দুটোরইতে একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, আর হচ্ছে টি হচ্ছে সময় সেকেন্ড, তাহলে হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রাটা কি হবে, মাত্রাটা হবে হচ্ছে ভেলোসিটির বেগের মাত্রা বাই হচ্ছে সময়ের মাত্রা সমান হয়ে যাবে হচ্ছে বেগের মাত্রা কত, এই একটু আগেই বার করা হয়েছে, এল টি মাইনাস ওয়ান বাই হচ্ছে আমাদের টি, তাহলে হয়ে যাবে হচ্ছে এটা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার হচ্ছে ভরবেগ, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর যে গতীয় ধর্ম সৃষ্টি হয় সেটাকেই বলছে আমাদের ভরবেগ। এবার ভরবেগের উপর অনেক কিছু নির্ভর করে। ধরো তুমি আর তোমার বন্ধু যাচ্ছ, তোমার সাইকেলে তোমার আর একটা বন্ধু চেপে রয়েছে, আর অন্য দিক থেকে তোমার আর একটা বন্ধু আসছে। তো তোমরা দুজনেই একই স্পিডে আসছো, ঠিক আছে, দুজনেই ধরো 5 কিমি পার আওয়ারে বেগে যাচ্ছ সাইকেলে করে। তো হঠাৎ করে দুজনে দুদিক থেকে মুখোমুখি এসে ধাক্কা হলো। তো ধাক্কা হলে দেখবে যে তোমার সাইকেলে তো তুমি আর তোমার আর একটা বন্ধুর চেপে রয়েছে, তো তোমার সামনের যে বন্ধুর সাইকেল, সেই বন্ধুর সাইকেলটা ছিটকে যাবে। কারণ কি, কারণ হচ্ছে তোমাদের ভেলোসিটি এক থাকলেও তোমার সাইকেলে ওজনটা অনেক বেশি, গ্রেটার দ্যান, ঠিক আছে, তোমার সাইকেলের মোমেন্টামটা অনেক বেশি, ভরবেগ বেশি থাকে, সেই জন্য তোমার তোমার ধাক্কা লাগলে তোমার বন্ধু ছিটকে যাবে। যার ভরবেগ যত বেশি সে তত বেশি শক্তিশালী হবে। ধরো তুমি একটা সাইকেলে করে তোমার বন্ধু আসছে 10 কিমি পার বেগে আসছে, তোমার দুটো বন্ধু মিলে তোমার বন্ধুকে দাঁড় করিয়ে দিতে পারবে। আর একটা ধরো পাঞ্জাব লরি আসছে 5 কিমি পার বেগে আস্তে আস্তে আসছে, তুমি বা তোমার বন্ধু বা তোমার ক্লাসের সবাইকে গাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে সেই গাড়িটাকে, ক্লাসের সবাইকে নয়, 2-3 জনকে, 2-3টা বন্ধু মিলে তোমরা কি ওই গাড়িটাকে দাঁড় করাতে পারবে না। তো এর ক্ষেত্রে কারণ কি, তোমার বন্ধুর সাইকেলে করে যে আসছিল তার স্পিড তো বেশি ছিল, ভেলোসিটি বেশি ছিল, কিন্তু তার ভরবেগটা অনেক বেশি কম ছিল। কিন্তু একটা পাঞ্জাব লরি যখন আসছে, সেটা যত আসতেই আসুক 5 কিমি বেগে যখন আসছে, তার ভরবেগটা অনেক বেশি, সেই জন্য ভরবেগের উপর অনেক কিছুই নির্ভর করে, বেশিরভাগটাই ভরবেগের উপরই নির্ভর করে।
কত বল প্রয়োগ করতে হবে সেটা নির্ভর করে ভরবেগের উপর। এরপর হচ্ছে আমাদের ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন। এটা হচ্ছে আমাদের সমবেগের ঋজুগতি। সমবেগে ঋজুগতি। তো প্রথমেই যে ইকুয়েশনটা আসবে এস ইজিক্যাল টু হচ্ছে ভি টি, ঠিক আছে। সেখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু সময়। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। 2 নম্বর সূত্র কি আসছে? 2 নম্বর সূত্র আসবে হচ্ছে আমাদের সমত্বরণের ঋজুগতি। এটা হচ্ছে সমত্বরণে ঋজুগতি। আগে এটা সমবেগ ছিল, এবারে সমত্বরণে, ঠিক আছে। সমত্বরণের ঋজুগতি তাহলে কি হবে এটা আমাদের? তো সবার প্রথমেই হবে হচ্ছে এখানে 3টে সূত্র পাওয়া যায় আমাদের, 3টে নয় 4টে বলা যায়, কিন্তু 3টে মূল সূত্র পাওয়া যায়। প্রথমে হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর, তো সবার প্রথমেই আমাদের যে সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভি ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস এফ টি, বি হচ্ছে আমাদের এস ইজিক্যাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর সি হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এফ এস, ঠিক আছে। এই 3টে হচ্ছে মূল সূত্র। এছাড়াও আর একটা সূত্র পাওয়া যায়, সেটাকে আমরা এই সূত্রর সাব প্রোডাক্ট হিসেবে বলতে পারি। সেটা হচ্ছে টি-তম সেকেন্ডে সে একটা বস্তুকণা কত দূরত্ব অতিক্রম করে, সেটাকে করা যায় হচ্ছে এস টি ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস 1। ওকে, তো এই 3টেই হচ্ছে মূল আমাদের বিষয়বস্তু। এই 3টেকেই প্রমাণ করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এস ইজিক্যাল টু ভিটিটা আমরা সবাই জানি, ওটা এসেছে হচ্ছে আমাদের বেগের যে সংজ্ঞা সেখান থেকেই পেয়ে যাবো এস ইজিক্যাল টু ভিটি। তো নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে সমত্বরণের ঋজুগতি। সমত্বরণের ঋজুগতি যেহেতু বলছে, তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে ভি ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস এফ টি। তো এটা প্রমাণ কিভাবে করব? ত্বরণের সংজ্ঞায় থেকে আমরা কি পেয়েছি? ত্বরণ এফ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, বা এখান থেকে করতে পারি এফ টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ, বা ভি সমান হচ্ছে মাইনাস ইউটা এফ টির দিকে গেলে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এফ টি। এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এই সূত্রটা কিভাবে প্রমাণ করব আমরা?
তো এর ক্ষেত্রে হচ্ছে বস্তুকণার বস্তুর প্রারম্ভিক বেগ সমান হচ্ছে ইউ, আর এবং টি সময় পর অন্তিম বেগ সমান হচ্ছে ভিউ। তাহলে অতএব টি সময়ে বেগের পরিবর্তন সমান হচ্ছে ভি মাইনাস ইউ। ওকে, ভি মাইনাস ইউ। সরি, এটা আমাদের টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাহলে প্রতি একক সময়ে অতএব বেগ পরিবর্তনের হার সমান কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কোণার ত্বরণ, অতএব কোণার ত্বরণ এফ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, বা এফ টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ, বা ভি ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস এফ টি। এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি বলছে? এস ইজিক্যাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, 2 নম্বর সূত্রে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এখানে কি করব? এখানে হচ্ছে প্রারম্ভিক বেগ সমান হচ্ছে ইউ, সমত্বরণ সমান হচ্ছে এফ, সমত্বরণ এফ, টি সময় পর কোণার অন্তিম বেগ ভি হলে প্রারম্ভিক ও অন্তিম বেগের গড়, প্রারম্ভিক ও অন্তিম বেগের গড় সমান হবে হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। ওকে, এখন কোণাটি এফ সমত্বরণে চলছে, অর্থাৎ প্রতি একক সময়ে বেগ বাড়ার পরিমাণ এফ। ওকে, তাই
যাত্রা শুরুর 1 সেকেন্ড পর কণার বেগ সমান হচ্ছে u প্লাস f। যাত্রা শেষের 1 সেকেন্ড আগে কণার বেগ সমান হচ্ছে v মাইনাস f। ওকে, দুই বেগের গড়, দুই বেগের গড় সমান হচ্ছে u প্লাস f প্লাস v মাইনাস f বাই হচ্ছে 2 সমান হচ্ছে u প্লাস v বাই 2। তাহলে কি হচ্ছে এখানে আমাদের অনুরূপে আমরা যাত্রা শুরুর যে কোনো সময় পর আর যাত্রা শেষের সমান সময় আগে বস্তুকণার অনুরূপে যাত্রা শুরুর যে কোনো সময় পর এবং যাত্রা শেষের সমান সময় আগে বস্তুকণার বেগ হিসাব করলে দেখা যাবে গড় বেগ প্রতি ক্ষেত্রেই গড় বেগ সমান u প্লাস ভি বাই 2 প্রতি ক্ষেত্রেই। তাহলে গড় বেগটা আমাদের u প্লাস ভি বাই 2 হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি গড় বেগ u প্লাস ভি বাই 2 হয় তাহলে দূরত্ব বা সরণ অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হচ্ছে গড় বেগ ইন্টু আমাদের সময় সমান হচ্ছে গড় বেগ কত u প্লাস ভি বাই 2 ইন্টু সময় t। এবার হচ্ছে ভি সমান তো আমরা আগেই পেয়েছিলাম, ভি সমান হচ্ছে u প্লাস এফ টি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই u প্লাস এফ টি বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। নেক্সট হচ্ছে 2u প্লাস এফ টি বাই 2 ইন্টু টি। এবার এই দুইটাকে যদি করি তাহলে 2u বাই 2 প্লাস হচ্ছে টিটা তো দুটোর সাথেই গুণ হবে 2ut, আর এফ টি এর সঙ্গে গুণ হলে টি স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2, বা এটাকে 2 কেটে যাবে, কেটে গিয়ে হয়ে যাবে হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার এস ইজিক্যাল টু। ওকে, এটা প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2f s। তো এটার জন্য তো আমরা প্রথমেই যেটা পেয়েছি 1 নম্বর হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি, আর একটা পেয়েছি হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনটা পেয়েছি, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে দিই দুদিকে, তাহলে ইউ প্লাস এফ টি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে।
তাহলে এটা সমান করতে পারি ইউ স্কোয়ার প্লাস 2ft ইউ প্লাস এফ স্কোয়ার টি স্কোয়ার, বা এটাকে আমরা করতে পারি ইউ স্কোয়ার সমান হচ্ছে এই ইউ স্কোয়ার সমান বলছি ইউ স্কোয়ার প্লাস, আমরা যদি এখান থেকে এফ কমন নিই, এফ কমন নিলে 2f যদি আমরা কমন নিই, এখান থেকে 2f কমন নিলাম, 2f কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে 2f যদি কমন নিই এটা হয়ে যাচ্ছে ইউটি প্লাস, এখান থেকে 2 যদি কমন নিয়ে থাকি, যেহেতু 2 নেই তাহলে তলায় একটা 2 চলে আসবে 2, আর এফটি কমন নিয়ে নিয়েছি, এফ কমন নিয়েছি, 2f কমন নিয়েছি, তাহলে এখানে এফ পড়ে থাকবে আর টি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2f, এটা মানে কি ইকুয়েশন 2 থেকে পেয়ে যাচ্ছে, এটা মানেই হচ্ছে এস, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ইউ স্কোয়ার প্লাস 2fs। নেক্সট হচ্ছে আমাদের এসটি, এসটি সমান হচ্ছে ইউ প্লাস এফ বাই 2টি মাইনাস 1। তো এটাকে কিভাবে প্রমাণ করব? তো এটা প্রমাণ করার জন্য এস টিতম সেকেন্ডে টি মানে একবার হচ্ছে এসটা বার করবে টি সেকেন্ডে, আর একটা বার করবো হচ্ছে এস ড্যাশ, সেটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে এস টি সমান হবে হচ্ছে এস মাইনাস এস ড্যাশ, তাহলে এসের ক্ষেত্রে যখন টি সেকেন্ডে হবে সেটা হয়ে যাবে হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, মাইনাস হয়ে যাবে হচ্ছে, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখি সুবিধা হবে, ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এফ টি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস এফ বাই 2 টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি এবার, হাফ ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস হচ্ছে আমাদের ইউ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এফ টি স্কোয়ার বাই 2 এফ টি স্কোয়ার বাই 2, এই টি স্কোয়ারটা হবে, আর এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2 এফ টি বাই হচ্ছে 2, প্লাসে প্লাসে প্লাস, আর বাইরে একটা মাইনাস রয়েছে সেটার জন্য মাইনাস হয়ে যাবে এ বাই 2। এবার এই হাফ এফ টি স্কোয়ার আর এফ টি স্কোয়ার হাফ, এইটা কেটে যাচ্ছে, ইউটি আর ইউটি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি ইউ পড়ে থাকছে, আর পড়ে থাকছে হচ্ছে আমাদের এখানে 2ft প্লাস 2ft বাই 2 মাইনাস এফ বাই 2, বা এটাকে আমরা করতে পারি ইউ প্লাস 2 নয়, শুধু এফ কমন নিলাম, এফ বাই 2 কমন নিলাম, এফ বাই 2 কমন নিলে পড়ে থাকছে 2t মাইনাস 1। এটা প্রমাণ হয়ে গেল এস টি ইজিক্যাল টু হচ্ছে ইউ প্লাস এফ বাই 2 2t মাইনাস 1। এটাই ছিল আমাদের কাইনেমেটিক্সের মধ্যে, আর কিছু নেই কাইনেমেটিক্সে। মেনলি হচ্ছে আমাদের তিনটে যে সূত্র, মানে ওই লাস্ট যে সূত্রগুলো পাওয়া গেল না, ওই সূত্রগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।